এটা তো সামাজিক প্রকল্প নয়, বরঞ্চ এটা উল্টোটা, যে সমাজ উদ্যোগ হতে পারত, যে নারী ক্ষমতায়নের কথা হতে পারত, উইমেন এম্পাওয়ারমেন্ট, সেটাকে ওরা ডাইলুট করছে অনেকটা। আপনার কি মনে হয় সব ধরনের মহিলাদেরই লক্ষ্মীর ভান্ডারটা পাওয়া উচিত, নাকি যারা একটু পিছিয়ে আছেন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী নয় তাদের পাওয়া উচিত? তেলা মাথায় তেল দিয়ে লাভ নেই, রুক্ষ সূক্ষ্ম মাথা খুঁজতে হবে, এবং সেই রুক্ষ শুষ্ক মাথায় তোমাকে তেল দেওয়ার ব্যবস্থা করতে হবে। মমতা ব্যানার্জি ফেক ডিগ্রি নিয়ে বললেন ডক্টর মমতা ব্যানার্জি, মোদী বললেন আমি মাস্টার ইন এন্টায়ার পলিটিক্যাল সায়েন্স, কিন্তু জ্যোতিবাবু কোনোদিন বার অ্যাট ল লিখেছেন নিজের নামের সঙ্গে? সামাজিক দায়িত্ব পালনের কথা বলছেন, সামাজিক প্রকল্প নিয়ে নিঃসন্দেহে প্রশ্ন উঠবে। কোথাও কি আপনার মনে হয় যে লক্ষ্মীর ভান্ডার, যেটা নিয়ে সোশ্যাল নেটওয়ার্কে একাধিক বাম সমর্থকরা লেখালেখি করেছেন, বিভিন্ন ক্ষেত্রে করেছেন, যে লক্ষ্মীর ভান্ডারের জন্য আমার স্পষ্ট বক্তব্য তো নিশ্চয়ই শুনেছো, আমাকে দিইনি আমি, না আমাকে বলতে হলো অন্য ওটার উপর ফলাফলের পরে প্রথমে আমাকে এই বিষয়ে বলতে হলো। কেন বলতে হলো? আনএক্সপেক্টেড। এটা আনএক্সপেক্টেড না, অনেকের কি হয়, সেটা বয়সও বলে না, অনেক বয়স্ক দেখেছি আমি, জ্বালা যন্ত্রণা রাগ অভিমান থাকে, তো তখন হাতে যা পায়, তুমি বাড়িতে এরকম করো, বাচ্চা ছেলে এরকম করে ছুড়ে মেরে দেয়, তখন ওটা দেখেন ওটা কোনো অস্ত্র নয়, কিন্তু ওটা কি অস্ত্র মনে করে আর কি। এই লক্ষ্মীর ভান্ডার যে ক্রিটিসাইজ এখানে হচ্ছে এটা, কারণ এটা তো সামাজিক প্রকল্প নয়, তুমি বললে সামাজিক প্রকল্প, এটা কোনো সামাজিক উদ্যোগ নয়, বরঞ্চ এটা উল্টোটা, যে সমাজ উদ্যোগ হতে পারত, যে নারী ক্ষমতায়নের কথা হতে পারত, উইমেন এম্পাওয়ারমেন্ট, সেটাকে ওরা ডাইলুট করছে অনেকটা, তাকে সে রাজনৈতিক কাজে ব্যবহার করছে, রাজনৈতিক প্রচারে ব্যবহার করছে, কিন্তু একটা রাজনৈতিক উদ্দেশ্যে তো সরকারি প্রকল্প, সরকারি টাকা, এইটা আমাদের লোকজন বোঝাতে ব্যর্থ হয়েছে যে এটা সরকারি প্রকল্প, রাজনৈতিক প্রকল্প নয়। এক, আমরা যে স্কুলে বিনা যখন প্রথম বামপন্থীরা এলো, তখন হচ্ছে আমরা স্কুলে ইউনিফর্ম দিলাম মেয়েদেরকে, তারপর হচ্ছে স্কুলে মিড ডে মিল চালু করা হলো, তারপরে বিনামূল্যে পাঠ্যপুস্তক দেওয়ার ব্যবস্থা করা হলো, তারপরে ফিজটাকে মকুব করা হলো। তো এগুলো কোনোটাই কিন্তু এটা আপনাকে করেছি বলে আপনি সব আসো, যাদের ফিজ মাফ হয়েছে তারা এসো মিছিলে আমাদের সামিল হতে হবে, এটা অনেক সিপিএমকে নিয়ে গালাগাল দেওয়া হয়, কিন্তু এটা কখনো করা হয়নি। কিন্তু হাইন্ডসেট লেভেল আপনি কেন করেননি, এটা করার কথা নয়, একটা মরাল একটা জায়গা তো আছে। তাহলে তো তোমার কি বিজেপিরা চেয়েছিল যে বন্দে ভারত করেছি আমাকে ভোট দাও, এটা সরকারের আছে, তো সরকার তো কাজ করতেই হবে, তাকে সরকারি কাজ। বরঞ্চ আমরা যখন যে উইমেন এম্পাওয়ারমেন্টের কথা বলা হচ্ছিল, দেখবে বিজেপি তৃণমূল আসার পরে আর উইমেন এম্পাওয়ারমেন্টের কথা বলা হচ্ছে না। আমাদের তাহলে এই প্রকল্পগুলোর বিরোধী যারা বলছে সেটা ভুল বলছে, এটা স্পষ্ট কথা বলতে হবে। কিন্তু এই প্রকল্পগুলোর মধ্যে যে দুর্নীতি আছে আমি তার বিরুদ্ধে। এই প্রকল্পকে সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হয়, যাকে দেওয়া হচ্ছে না তাকে কেন দেবে না? তুমি সিপিএম করো বলে তার নাম কেটে যাবে? তুমি বিধবা, তুমি সিপিএম করো, তোমাকে বিধবা হতে দেবো না, বা তুমি বিরোধী রাজনীতি করো, তুমি প্রতিবন্ধী, তোমাকে আমি প্রতিবন্ধী সুযোগ দেবো না। এইটা নিয়ে লড়াই করতে হয়, ওরা প্রতিবন্ধীদেরকে দিচ্ছে, এটা তো অন্যায় নয়। আপনার কি মনে হয় সব ধরনের মহিলাদেরই লক্ষ্মীর ভান্ডারটা পাওয়া উচিত, নাকি যারা একটু পিছিয়ে আছেন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী নয় তাদের পাওয়া উচিত? আফটার অল মানুষের ট্যাক্সের টাকা, সব সময় এটা হচ্ছে গভর্নমেন্ট মাস্ট ওয়ার্ক ফর দোজ হু ডিজার্ভ ইট মোস্ট। সবচেয়ে বেশি যার প্রয়োজন, যে সবচেয়ে শেষে প্রান্তে দাঁড়িয়ে আছে, সবচেয়ে প্রান্তিক মানুষ, যে হিন্দিতে বলে গান্ধীজির ভাষায় অন্তিম পংক্তি, তখন লাইনে একদম শেষে একজন ভাষা চোখ নিয়ে আবেদন নিয়ে দাঁড়িয়ে আছে, তোমাকে তার দিকে যেতে হবে। তেলা মাথায় তেল দিয়ে লাভ নেই, রুক্ষ সূক্ষ্ম মাথা খুঁজতে হবে, এবং সেই রুক্ষ শুষ্ক মাথায় তোমাকে তেল দেওয়ার ব্যবস্থা করতে হবে, তেলা দিয়ে লাভ নেই। কিন্তু এটা হয় কি, সবচেয়ে ভোকাল অংশ তারা সামনে এসে একটু এলবো আউট করে বাকি থেকে ঠেলে দিয়ে এটাকে নিয়ে নেয়। তাহলে আমি তো রেশনের পক্ষে, আমি তো রেশনে ভর্তুকির পক্ষে, কিন্তু আমাকে দেখতে হবে রেশনে যদি এই যে চাল চুরি করে, বা পোকালা চাল দেয়, বা পচা আটা খাওয়ায়, সেটা নিয়ে আন্দোলন করব। আর এখনো অনেক মানুষ আছে যার রেশন কার্ড হয়নি, বা রেশন কার্ড আছে কিন্তু তার ছাপ মিলছে না বলে তাকে রেশন দিচ্ছে না, সেই মানুষকে আইডেন্টিফাই করে তাকে নিয়ে আন্দোলন সংগঠিত করা, বামপন্থা এটা। আপনি বামপন্থা নিয়ে যারা বলছেন সোশ্যাল নেটওয়ার্কে, যারা লক্ষ্মীর ভান্ডার, অনেকে বলছেন না ভাতার কাছে হেরে গেল বামপন্থা শিক্ষা, এটা সোশ্যাল মিডিয়া বলে জানা, এটা ইচ্ছে করে দক্ষিণপন্থীরা এই প্রচারটাকে এভাবে নিয়ে যায়। আর আমাদের যাদের অনেক বাম সমর্থক, শোনো, আমাদের যাদের মধ্যে এই রাজনৈতিক অর্থনৈতিক বোধটা গভীরতায় কাজ করে না, তলিয়ে দেখে না, একটা কিছু এলো হেডলাইনে, একটা কিছু এলো থাম্বনেলে, একটা কিছু এলো হোয়াটসঅ্যাপের মেসেজে, সেটাকে চালিয়ে দেয় না, সেটা আমাদের দিকে হচ্ছে সেটা ক্ষতিকর। সেটা
কমিউনিস্ট বা বামপন্থীরা তলিয়ে দেখবে না কেন, এর পেছনে অর্থনীতিটা কি, এর মধ্যে রাজনীতিটা কি। ধরো একটা বার্তা এলো, তার ওপরেই লেখা আছে হয়তো মমতাকে মমতাজ করে একটু গালাগাল আছে, এই যে যার তৃণমূল বিরোধী আছে সেটাকে বলেই তো তৃণমূল বিরোধীরা পেয়েছি, তার ভেতরে কন্টেন্টে কি আছে সেটা দেখে না। আবার উল্টোটা ধরো একটা বিজেপি বিরোধী একটা বক্তব্য আছে, কিন্তু তার মধ্যে তো বামফ্রন্টে 34 বছর গাল দেওয়া আছে। তো অনেক সময় দেখা যায় সে ফরওয়ার্ড করে দিল, সে ওপরটা দেখলো বলে ভেতরটা তলিয়ে দেখলো না। তো আরেকটু গভীরে এবং তলিয়ে যেতে হবে। এটা আমাদের পার্টির সংগঠনের মধ্যে, বিশেষ সোশ্যাল মিডিয়ায় যারা অ্যাক্টিভ, ফেসবুকে যারা, তাদেরকে বলতে হবে, একটা হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি এমন করে দিয়েছে যে ওয়ান লাইনার, আমাদের একটু বলতে হবে যে না, তোমার পুরো প্যারাগ্রাফটা বা প্যাসেজটা পড়ো। কোথাও কি আপনি একটা অ্যাগ্রেসিভ মন্তব্য করেছেন কোনো একটা মিডিয়ায়, যে যারা বামপন্থা বোঝে না বা যারা হঠাৎ করে বাম আন্দোলনকে আঁকড়ে ধরে বাঁচতে চাইছে, মানে ফেক বাম, যেটা আমি বলেছি অনেকে আমাদের সমর্থক আছে, তো তারা বামপন্থী নয়। আমার সমর্থককে বামপন্থী করার দায়িত্ব আমাদের, এটা খারাপ মন্তব্য কেন হবে, তা আমাদের ফেলিওর। আবার অনেকেই আছে যে বামপন্থী কিন্তু আমাকে ভোট দিচ্ছে না, তো তাকে আমাকে, বামপন্থীদেরকে আমাকে সমর্থক করে তুলতে হবে, আমাদের বামফ্রন্টে সমর্থক করে তুলতে হবে। আর অনেকে আমাদের সমর্থক আছে, ভোট দিচ্ছে বা ভোটের কাজও করছে, তো বামপন্থাকে সেইভাবে বুঝে উঠতে পারেনি। এটা বলার সঙ্গে আমি এতটা ব্যাখ্যা করে তোমাকে বললাম, আমি বলেছি অনেকের সমর্থক আছে, উগ্র সমর্থক আছে, কিন্তু অত উগ্র বামপন্থী নয় বা বামপন্থী নয়। আমরা বলছি তাদের উগ্রতা কমাতে হবে আর সমর্থনের ভাগটা বাড়াতে হবে। এটা সবসময় বলতে পারি। এটা আমার যদি আমার কোনো কমিউনিস্ট পার্টির ওপর একজন কর্মী হয় আর সে যদি কোনো খুব উগ্র মেজাজের হয়, আমি বলবো উগ্রতা একটু কমাতে হবে, মেজাজটা চড়াতে হবে। না, যখন সৃজন যাদবপুরে হেরেছেন, আগেরবার বিকাশ রঞ্জন ভট্টাচার্য হেরেছিলেন, সোশ্যাল নেটওয়ার্ক এটা নিয়েও কিছু লেখা হয়েছে। আমি আপনাকে বলতে চাই যে শিক্ষিত মানুষরা সায়নী ঘোষকে ভোট দেন, সৃজন ভট্টাচার্যকে ভোট দেন না। শিক্ষা নিয়ে গর্ব কমিউনিস্টরা করে না। আচ্ছা, মমতা ব্যানার্জি ফেক ডিগ্রি নিয়ে বললেন ডক্টর মমতা ব্যানার্জি, মোদি বললেন আমি মাস্টার ইন এন্টায়ার পলিটিক্যাল সায়েন্স, কিন্তু জ্যোতিবাবু কোনোদিন বার অ্যাট ল লিখেছেন নিজের নামের সঙ্গে? আমার বাবা একটা খুব মজার কথা বলতেন, ওই জন্য ধরো এরকম যে বিয়েতে সাক্ষী হয় না, সই করে, তো যখন প্রথম যখন বস্তি এলাকায়, গরিব মানুষ এলাকায় সই করেছে অমুক করে, নিজে এমএ লিখে দেয় আর কি। সই তো এমএ লিখতে হয় না, কারণ কেউ নেই তার থেকে আমি আলাদা। তাহলে ওই ডিগ্রিটা হচ্ছে সে সাধারণ থেকে আলাদা করে দিচ্ছে। কখনোই এরকম সামনে আমাদের কমিউনিস্ট পার্টি দেখবে এই শিক্ষার বড়াই করে না। অনেকে আছে, আমি তার শোক বার্তার সময়, মৃত্যুর পরে আমি জেনেছি সে ফিজিক্সে ফার্স্ট এমএসসি ছিল, কিন্তু আমি তাকে পার্টি হোল্ডার আমি জানতাম। তো কখনোই সে তার কোনো রেফারেন্স আসেনি। তো এটা যারা করছেন তাদের উদ্দেশ্যে শিখতে হবে, এটা শিখতে হবে। এটাকে আমি বললাম যে এটাকে আমাদের কাজ, এটা আমাদের দায় এবং দায়িত্ব। এটাকে বলি ওরিয়েন্টেশন। এই ওরিয়েন্টেশনটা কোথাও না কোথায় বিকৃত হয়েছে, সেটাকে আবার রিওরিয়েন্ট করতে হবে। একঝাঁক নতুন প্রার্থী ছিল, আগেদের সাদা চুলের বাম বলা হতো, কিন্তু এখন দেখা যাচ্ছে সৃজন ভট্টাচার্য, দীপশিতা, সায়ন, সব্যসাচী চ্যাটার্জি হাওড়া থেকে লড়েছেন, ভোট পেয়েছেন। একঝাঁক নতুন মুখ এবার বামেরা প্রার্থী করেছিলেন, তাদের পারফরমেন্স নিয়ে মোহাম্মদ সেলিম, এরা কি শুধুই প্রার্থী? এরা সবাই বিভিন্ন আন্দোলনের নেতৃত্ব, সংগঠক হোক, পেশা সংগঠক হোক বা ছাত্র যুব সংগঠক। আমাদের আরও এরকম একঝাঁক লাগবে যারা শ্রমিক সংগঠন, কৃষক সংগঠন, ক্ষেত মজুর সংগঠন, মহিলা সংগঠন করে এবং করছে, তাদেরকেও তুলে আনতে হবে। কারণ যারা ভোটে দাঁড়ায় মিডিয়া অ্যাটেনশন নেয়, কিন্তু তোমাকে আমি বলবো আরও অনেকেই আছে এরকম যারা মাটি কামড়ে পড়ে লড়াই করছে এবং নেতৃত্ব দিচ্ছে, সংগঠিত করছে, তাদেরকে মাঝে মধ্যে একটু ফোকাস করবে। আসলে মিডিয়ার মেইন লাইন, মিডিয়ার যে সার্চ লাইট ওখানে যায় না, মঞ্চে থাকে, দর্শকের দিকে ঘোরে না। কিন্তু অল্টারনেটিভ মিডিয়া মাঝে মাঝে এরকম চা বাগানে, বসতি অঞ্চলে, এই যেমন ধরো তোমার গিয়ে আমরা সোনামণি টুডুকে দাঁড় করালাম, যতক্ষণ না সে প্রার্থী হলো কিছুতেই তার উপরে কোনো লাইট তো পড়েনি, লাইট এসে আসেনি। আমাদের চেষ্টা করতে হবে সে সংগঠন আদিবাসীদের মধ্যে হোক, অনাদিবাসীর মধ্যে হোক, ওই এলাকায় ঘরের বাইরে কাজ করুক, আরও বাড়ুক। আবার অন্যদিকে ও চেষ্টা করবে যে মানুষের যে ভালোবাসা পেল সেটাকে আরও কাজের মধ্যে সেটাকে ফেরত দেওয়ার চেষ্টা করা। আর আমাদের দরকার আরও অনেক এরকম সোনামণি খুঁজে বার করা। সৃজন ভট্টাচার্যের পারফরমেন্স ওর তো বলবো না, বামেদের ভোট কমেছে তুলনায় যাদবপুরের মতো জায়গায়। প্রচার এবং প্রসারে নিঃসন্দেহে সৃজন অনেকটা স্পটলাইট কেড়ে নিয়েছিলেন। এই ভোট মার্জিনগুলো যে এতটা বাড়লো কিছু কিছু জায়গায়, এগুলো নিয়ে আপনার কি মত? পার্টিকুলারলি যাদবপুর যদি আমি এগুলো দেখো, আমরা 10 মিলে করি কাজ, হারে জিতি নাইলায়।
আমাদের তো প্রথম সম্পাদক মণ্ডলীর বৈঠক হবে আগামী 8 তারিখে, পলিট ব্যুরো বৈঠক হবে 9 তারিখে। আমার নিজস্ব অভিমত আমি পলিট ব্যুরোতে রাখতে পারবো, তার আগে আমাকে সেক্রেটারি মিটিং করতে হচ্ছে। আমাদের যারা কাজ করেছে তাদের অভিজ্ঞতাকে নিয়ে আসতে হবে। তাদেরকে বলেছি যে যে এলাকায় ছিল সেই এলাকায় এবং জেলা সম্পাদক মণ্ডলী, জেলা কমিটি, প্রার্থী, তাদের কাছ থেকে অভিমত নিয়ে আসতে হবে। আমাকে এই সব প্রার্থীদের নিয়ে বসতে হবে, তাদের অভিজ্ঞতা নিয়ে যেতে হবে। আর প্রত্যেকটা বুথে যে কর্মীরা কাজ করেছে, আমরা পারবো না, তো আমাদের সমস্ত সংগঠনটা মিলে এই তলা থেকে এই বিষয়টাকে নিয়ে আসতে হবে। এর বাইরেও তোমাদের মতো লোকজন যারা ভোট কভার করেছে, যারা ভোটে আমাদের কাজ করেছে কিন্তু এই কমিটি সেভাবে ছিল না, তাদের সঙ্গে, এবং আরেক দল যারা ভোট দেয়নি, কেন দেয়নি, তাদেরও অভিজ্ঞতা আমাদের নিয়ে আসতে হবে। তারপরে আমি বলতে পারবো। একটা ফিগার দেখেই সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না, না চটজলদি হবে না। ব্যক্তিগতভাবে কিছু প্রার্থীর রেজাল্ট একটু ডিজাস্টারই হয়েছে, এটাকে আপনাকে ব্যক্তিগত আমি বলছি, আমি অত মিটিং মিছিলের কথা বলছি না, আমি বললাম এটাকে একটু জিতলেও খুব একটা ব্যক্তিগত হতো না, ডিজাস্টার হলেও খুব একটা ব্যক্তিগত নয়। আমি কেন বললাম, 10 মিলে করি কাজ, হারি জিতি নাই লাজ। এখানে ভোটটা প্রার্থী একজনকে দাঁড় করাতে হয় সামনে, সে কিছুটা আকর্ষণ তৈরি করে, কিন্তু বাকিটা লড়তে হয় গোটা সংগঠনকে। আমরা দেখছি আমাদের এই বুথ সংগঠন, উপর থেকে পার্লামেন্টারি কমিটি সংগঠন থেকে বুথ সংগঠন পর্যন্ত আমরা কিভাবে এই ভোটটাকে পরিচালনা করলাম, সাংগঠনিক হিসেবে সেটা দেখতে হয়। অন্যের কাছে ইন্ডিভিজুয়াল অনেক বেশি। আমরা তো কোনো সেলিব্রিটিকে নিয়ে, সেলিফ ফ্যাক্টরকে নিয়ে সে ক্যান্ডিডেট করিনি, সুতরাং আমরা সেটা নিয়ে বিচার করব কেন? আমাদের করতে হবে আমরা আমাদের যে করণীয় ছিল কতটা করতে পারলাম, ঘাটতিটা কোথায় হলো, এবং সেটা জানবো শুধু সংগঠন থেকে নয়। এটুকু বাড়তি বলছি, সংগঠন থেকে করব, আবার বাইরে থেকেও আমরা নিয়ে আসবো, যাতে অভিজ্ঞতা বিনিময়ের মধ্য দিয়ে আমরা সত্যের কাছাকাছি পৌঁছতে পারি। অধীর চৌধুরী হারার পর বলেছেন যে যারা নিরপেক্ষ, ধর্মনিরপেক্ষ রাজনীতি করেন, বর্তমান সময়ে রাজনীতির প্রেক্ষিতে তাদের কাজটা খুব কঠিন হয়ে যাচ্ছে। এটা কি আপনি একমত? বিভিন্ন ক্ষেত্রে কঠিন তো বটেই। দেখো, মানে এই বাইনারি বেসাতি করা, ধর্মীয় আবেগ তৈরি করা এবং ধর্মের নামে বর্মকোট চাপিয়ে অপকর্ম করা যতটা সহজ এ দেশে বা এই দক্ষিণ এশিয়ায়, সেটা তোমার গিয়ে তার উল্টোটা করা কঠিন। আমি আমার এই ভোটে মুর্শিদাবাদে কলকাতা থেকেই একদল পেশাদারকে নিয়োগ করলো তৃণমূল, যারা আমি কতটা ইসলাম বিরোধী, কতটা মুসলমান বিরোধী সেটা প্রমাণ করতে সোশ্যাল মিডিয়া তৎপর হয়ে গেল। সব আছে আমার কাছে। যেটা 99-এ অজিত পাজার সময় প্রথম বিজেপি তৃণমূল একসঙ্গে হয়ে গিয়ে যে প্রচারগুলো করেছিল, একদিকে আমি কতটা হিন্দু বিরোধী, একদিকে কতটা মুসলমান বিরোধী, দুটো ভাষায় করেছিল, কিন্তু এখানে দাঁড়িয়ে এই ভাষ্যটাকে তারা নিয়ে গেছে। বিজেপি কতটা আমি হিন্দু বিরোধী সেটাকে প্রমাণ করার জন্য, আবার আমি কতটা মুসলমান বিরোধী সেটা হচ্ছে তৃণমূল সেটা প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছিল। পেশাদার নিয়োগ করেছিল পয়সা দিয়ে, আমি আইপ্যাক বলবো না কারা কে করেছিল, কিন্তু এ ধরনের এজেন্সিসগুলোকে ব্যবহার করেছিল, তাদেরকে আমরা আইডেন্টিফাই করেছি, কারণ ওগুলো আজকাল জানা যায় সোশ্যাল মিডিয়া করলে রুটটা কোথা থেকে এলো। কিন্তু আমি কোনো অভিযোগও করিনি, কারণ হচ্ছে তোমার গিয়ে খুব একটা দাগ কেটেছে বলে মনে হয় না, কিন্তু কিছু তো করেছে। কিন্তু অধীরবাবুর ক্ষেত্রে আমি তো পরিষ্কার বললাম যে রামনবমীকে কেন্দ্র করে বিজেপি তৃণমূল যা করলো এবং গোটা মুর্শিদাবাদ জেলায় যে এবং বিষাক্ত পরিবেশ তৈরি করার চেষ্টা করলো, তাতে এটা অধীরবাবু বলা স্বাভাবিক। কিন্তু আমি আবার বলবো যে আমরা তো কঠিন পরিস্থিতি, জটিল থেকে জটিলতর হচ্ছে জেনে নিয়েই ধারার বিপরীতে সাঁতার কাটতে নেমেছি। তাহলে তো গড্ডালিকা প্রবাহে গিয়ে তো লাভ নেই কিছু। গড্ডালিকা প্রবাহে যাওয়ার জন্য অনেকেই বেশি জড় বস্তু গড্ডালিকা প্রবাহে চলে যায়, জীবন্ত বস্তু ধারার বিপরীতে সাঁতার কাটার চেষ্টা করে।